सारे पे लेट করে আসছে এই আমার কথা কি শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। জি স্যার। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই ভালো তো ছিলাম। গতকাল হঠাৎ করে ঠান্ডা পড়ছে, রাত্রে মোটরসাইকেল চালাইছি, বোধহয় ঠান্ডায় ধরছে হালকা করে একটু। যাক, অসুবিধা নেই। আরো ঠান্ডা স্যার। হ্যাঁ, ওইটা একটু ঝামেলা হয়ে গেছে। সিলেটে তো বেশ ভালোই ঠান্ডা পড়ছে, তবে বুঝতে পারিনি তো, যার ফলে শীতের ইয়া ছিল না, প্রোটেকশনটা ছিল না, ওইটা একটু ঝামেলা করছে। আর যাক, অসুবিধা নেই। তো ওই ম্যাথ যেগুলো আমি তোমাদেরকে বলছিলাম, ওগুলা কি আসলে দেখছিলা? ওগুলো কি পারা গেছে? ওই যে ম্যাথ গুলো বলছিলাম তোমাদেরকে সমাধান করার জন্য টেবিল দেখে দেখে, ওইটা কি পারা গেছে কিনা, বা ওখানে কোনো কনফিউশন কিছু আছে কিনা? জি স্যার, পারা গেছে। আচ্ছা, যাক, পারা গেলে যদি আরো কোনো কনফিউশন থাকে তাহলে ক্যাম্পাস করলে পর দেখবো। বাট অ্যাসাইনমেন্ট হয়তো এর উপরে কিছু অ্যাসাইনমেন্ট দিতে হবে, তোমাদের নাম্বারিং করে ফেলতে হবে। তো আমরা নেক্সট কালকে একটা দিচ্ছি তো স্যার। সরি সরি স্যার তুমি কালকে একটা দিছিলাম আপনাকে। ও, প্রথমে একটা অ্যাসাইনমেন্ট দিছো? আচ্ছা 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 জি স্যার, গতকালকে জমা দিছিলাম। আচ্ছা, অসুবিধা নেই, অসুবিধা নেই। আচ্ছা দেখো, আমরা এবার যেটা বলতেছি সেটা হচ্ছে রিসোর্স অ্যালোকেশন। ইটস মিন দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড দ্য প্রপার ইউটিলাইজেশন মেথোডোলজি অফ দ্য রিসোর্স। তো এই রিসোর্সটা বলতে আমরা যেখানে স্পেসিফিক ভাবে বুঝাবো সেখানে হচ্ছে তোমার ম্যান, মেশিন এবং হচ্ছে ম্যাটেরিয়াল। এই রিসোর্সটাকে আমরা অ্যালোকেশনটাকে বুঝাবো। অন্য যে অ্যালোকেশন আছে মানি, দেন হচ্ছে তোমার ইনফরমেশন, এইখানে এই রিসোর্স অ্যালোকেশনটাকে নিয়ে আমরা ফোকাস করব না। আমাদের বেসিক্যালি তিনটা পয়েন্টে আমরা ফোকাস করি রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রে: ম্যান, মেশিন এন্ড ম্যাটেরিয়াল। সো ফার্দার আমরা যেটা আরেকটু যদি স্পেসিফিক দেখতে চাই, তা আমরা যেটা বলতে পারি যে ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল না, শুধুমাত্র ম্যানের যে রিসোর্স অ্যালোকেশন সেইটাকে আমরা ফোকাস করি। তো দেখো, রিসোর্স বলতে আমরা কি বুঝাই এখানে? রিসোর্স বলতে ইন্ডিভিজুয়াল টাইপস অফ লেবার্স, আমরা ওয়ার্কার, এমপ্লয়ি,
ইঞ্জিনিয়ার্স, স্পেশালিস্ট, এটাকে আমরা প্রথম রিসোর্স বলি। দেন হচ্ছে স্পেসিফিক ফ্যাসিলিটিস, সামটাইমস ক্লাসরুম, প্রজেক্টর, এগুলোকে আমরা ফ্যাসিলিটি বলি আর কি, বা রোড বা ইয়া। কাউকে কি রেকর্ডে পারমিশন দিব? ওকে। দেন হচ্ছে কাইন্ডস অফ ম্যাটেরিয়ালস। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের র ম্যাটেরিয়ালস, এগুলো তোমার অ্যালোকেশন করতে হয়। বিভিন্ন ধরো তোমার প্যারাসিটামল ঔষধ বানানোর জন্য, আর তোমার অন্য একটা যে কোনো ঔষধ বানানোর জন্য অনেকগুলো র ম্যাটেরিয়াল আছে, কমন র ম্যাটেরিয়াল। সেই কমন র ম্যাটেরিয়াল গুলোকে কিন্তু তুমি যদি প্যারাসিটামল বেশি বানাও তাহলে কিন্তু অন্যগুলো উৎপাদনে যাবে না, আবার অন্যগুলো যদি যায় তাহলে এখানে উৎপাদনে থাকবে না, এরকম একটা ব্যাপার। মানে প্রপার ডিস্ট্রিবিউশন। ইন্ডিভিজুয়াল পিস অফ ইকুইপমেন্ট, অনেক সময় দেখা যায় যে যে আমরা ওই যে এক্সকাভেটর বা তোমার সিভিলে যে পাইলিং করার জন্য যে এই ইকুইপমেন্ট গুলো ব্যবহার করা হয়, সেই ইকুইপমেন্ট গুলো কিন্তু রিসোর্স গুলোকে অ্যালোকেশন করতে হয় যে কোন জায়গার ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব। এবং আরো কিছু তোমার ইয়ে আছে, মানে তোমার রিসোর্স আছে, তো সেই রিসোর্স গুলোকে অ্যালোকেশন করতে হয়। লাস্ট অফ অল মানি। তো আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে তোমার ম্যান, বেশি করে আছে লেবার বা ম্যান পাওয়ার রিসোর্স অ্যালোকেশনটা আমরা দেখব। তো আমরা একটা এক্সট্রিম পয়েন্ট বলতে একটা পয়েন্ট আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে সবসময় আমরা এটাকে বলে থাকি এক্সট্রিম পয়েন্ট। সেটা হচ্ছে যে টাইম লিমিট। টাইম ইজ ক্রিটিক্যাল, নট রিসোর্স। অনেক সময় বলা হয়ে থাকে যে যে তোমাকে ইউ হ্যাভ টু ডু ইট উইথিন দ্য 2 months. Money is not a factor and manpower and other facilities not a factor, but you have to complete within 2 months. দেন তোমার ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে তোমাদের আমরা বলি টাইম লিমিটটা বলি। অ্যান্ড রিসোর্স ইজ ক্রিটিক্যাল, নট টাইম। অনেক সময় আমরা এরকম বলি যে তোমার ইউ হ্যাভ টু পে ইট, মানে উই ওয়ান্ট টু পে অনলি $10 million, $10 million, বাট টাইমটা হচ্ছে একটা মানে লং টাইম তোমাকে দেওয়া হলো আর কি, এরকম একটা ব্যাপার। সেখানে কিন্তু তোমার রিসোর্সটা ক্রিটিক্যাল, তোমাকে এই টাকার মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। এখন প্রবলেমটা কোথায় আসলে? আমরা বলি ওভার ডিটারমাইন সিস্টেম বলি আমরা। এটা হচ্ছে টাইম, কস্ট এন্ড স্পেসিফিকেশন আর ফিক্সড। টাইম, কস্ট এন্ড স্পেসিফিকেশন। একটা প্রজেক্টের 3টা জিনিস থাকে, সময়ের ব্যাপার থাকে, অর্থের ব্যাপার থাকে, এন্ড স্পেসিফিকেশন। স্পেসিফিকেশন মিন দ্যাট যে আমি এই বিল্ডিংটা তৈরি করব, সেই তৈরি করার ডিটেল ডেসক্রিপশন আমরা যেটাকে বলি ডিপিপি, ডিটেল প্রজেক্ট প্ল্যান বা প্রোডাকশন প্ল্যান, এটাকে আমরা বলি হচ্ছে স্পেসিফিকেশন। তো সেই স্পেসিফিকেশনের ক্ষেত্রে আমরা যদি 3টাই যদি ফিক্স থাকে যে তোমাকে টাইম বাইন্ডিং দিয়ে দিছি, টাইমের উপরে যাওয়া যাবে না, কস্ট এই টাকার মধ্যে করতে হবে, এবং এক্সপেকটেশন মানে হচ্ছে এই যে কোয়ালিটি বা এই যে জিনিসগুলো সেটাকে তোমাকে একদম 100% কনফার্মেশন করতে হবে। দেন প্রজেক্ট ম্যানেজার হ্যাজ লস্ট অল ফ্লেক্সিবিলিটি টু পারফর্ম ট্রেড অফ টু সাকসেসফুল কমপ্লিশন। তখন প্রজেক্ট ম্যানেজারের জন্য এই প্রজেক্টটা সাকসেসফুল করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তোমার কোনো জায়গায় তুমি কম্প্রোমাইজ করতে পারবে না, টাইমে, না কস্টে, না স্পেসিফিকেশনে। যেমন ধরো তোমাকে আমি বলে দিলাম যে তোমার কাজটা এই টাকার মধ্যে শেষ করতে হবে, তুমি বললা যে ঠিক আছে আমাকে 2 মাস সময় বাড়াই দেন। তো তুমি 2 মাস সময় বাড়াই দিলে কি হবে? তুমি আস্তে আস্তে ম্যান পাওয়ার নিয়ে, অল্প অল্প ম্যান পাওয়ার নিয়ে তুমি কাজটা সম্পন্ন করতে পারবা। দেখা গেল যে সময় সে বলছে ওই সময় দেখা যায় ম্যান পাওয়ার পাওয়াই যায় না। সো এইটা একটা ট্রেড অফের জায়গা থাকে, অথবা কস্টের ব্যাপারটা একটু টাকাটা বাড়াই দেন, আমি অল্প সময়ের মধ্যে করে দেবো। অথবা আপনি যে ম্যাটেরিয়াল গুলো বলতেছেন এই ম্যাটেরিয়াল গুলো আসলে এই সময়ের মধ্যে সম্ভব না, ম্যাটেরিয়াল গুলো একটু ঝামেলা আছে। তো এই সে ওভার ডিটারমাইন সিস্টেম বলে এটা। তো সেক্ষেত্রে তুমি কি করবা?
যদি তোমার কখনো মনে হয় যে তুমি একটা প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার, তোমার টাইম এবং কস্ট এবং স্পেসিফিকেশন তিনটা কোনোটা তুমি কম্প্রোমাইজ করতে পারবে না, তখন আসলে তুমি কি করবা বা তোমার কি করা উচিত? কারো কোনো অ্যান্সার আছে নাকি বা জানা আছে নাকি? এই অমিত বলো তো, তখন তুমি কি করবা? স্যার প্রশ্নটা কি ছিল? তুমি একটা প্রজেক্ট ম্যানেজার, সেই প্রজেক্ট ম্যানেজারে তুমি একটা 5 তলা বিল্ডিং তৈরি করবা, তুমি তার প্রজেক্ট ম্যানেজার। তোমাকে বলা হয়েছে যে তুমি এত টাকা পাবা, 1 কোটি টাকা বরাদ্দ, তোমার সময় হচ্ছে 6 মাস, এবং তোমাকে যেভাবে যেভাবে বলা হয়েছে ঠিক সেইভাবে তুমি কাজ করতে হবে। তোমার স্পেসিফিকেশন মানে হচ্ছে যে তোমার, আমরা যেটাকে বলি হচ্ছে যে ডিটেল প্ল্যান বা ম্যাটেরিয়াল প্ল্যান যেগুলো আছে, অ্যাজ পার ড্রয়িং তোমাকে কাজটা করতে হবে। তুমি কোনো ধরনের কম্প্রোমাইজ করতে হবে না, ম্যান না মেশিন না ম্যাটেরিয়াল, কোনোতে তুমি কম্প্রোমাইজ করতে পারবে না। এটাকে বলা হয় ওভার ডিটারমিনেট সিস্টেম, এগুলো সব ফিক্সড। তখন আসলে যদি কখনো প্রবলেম, তুমি বুঝলা যে এটা 6 মাসে করা সম্ভব না, অথবা যে টাকা বলছে সেই টাকা সম্ভব না, অথবা তুমি এক্সপ্রেশনে একটু কম্প্রোমাইজ করলে হয়তো আমি কাজটা করে ফেলতে পারবো, যে কোনো কিছু একটা কম্প্রোমাইজ করলে হয়তো তুমি কাজটা করতে পারবা। বাট এইরকম যদি সিচুয়েশন তৈরি হয় তাহলে তুমি কি করবা? স্যার আই হ্যাভ নো ক্লু। হ্যাঁ, হয়তো ম্যান পাওয়ার স্যার বাড়াবো। কিন্তু কস্টিং তো বেড়ে যাবে তখন যে। তাহলে আমি এবং টাকা চাইবো। তুমি টাকা চাইতে পারো, কেউ বলতে পারে যে সময় বাড়ায় দেন, কেউ বলতে পারে এক্সপ্রেশনটা কম্প্রোমাইজ করেন। এম আই রাইট? Yes, sir. হ্যাঁ, যদি সেই ক্ষেত্রে যদি তোমার না হয়, তখন যেটা করা হয় সাধারণত, মনে রাখবে এটা, যে আমরা বলি টেকনোলজিক্যাল আপগ্রেডেশন করে ফেলি। যেমন একটা পুকুর আগে মানুষ ম্যান পাওয়ার দিয়ে খনন করতে, এখন হচ্ছে তোমার এক্সকেভেটর বা ভ্যাকুম মেশিন বলে আর কি, তোমাদের ইঞ্জিনিয়ারদের যে ফোরম্যানদের ভাষায়, ভ্যাকুম মেশিন লাগাই কিন্তু কাজটা করে। এম আই রাইট? Yes, তো sir. তখন কিন্তু সে খুব সহজে কাজগুলো করতে পারে, সে টেকনোলজিক্যাল ইউজ নিয়ে আসে আর কি, ব্লক কনসেপ্ট নিয়ে আসে। দেখবা যে এখন কিন্তু ঢালাইয়ের ক্ষেত্রে কিন্তু কাস্টিং কনসেপ্ট বা ব্লক কনসেপ্ট নিয়ে আসছে, কাস্টিং কনসেপ্ট। আগে ওয়াল গুলো কাস্টিং করে নিয়ে আসে, তার প্যানেল গুলো কাস্টিং করে নিয়ে আসে, ফলে ছাদটা অন স্পটে ঢালাই দেয়। দেখছো নাকি টেকনোলজি গুলো? এই টেকনোলজি গুলো দেখছো নাকি অমিত? ব্লকটা দেখছি স্যার। ব্লক না, কাস্টিং। কাস্টিং বলতে স্যার আগে থেকে যে ব্লক অথবা প্রি কাস্ট। দেখো তুমি, ভারতে এটা চলে আসছে, ভারতে এটা চলে আসছে, এটা এই ধরো এটা আমাদের দেশে চলে আসবে। তারপর হচ্ছে মিক্সচার, মিক্সচার হচ্ছে তোমার ইয়া মেশিন, মিক্সচার সাকশন মেশিন, দেখছো কিনা আমি জানি না, যে 5-6 তলা পর্যন্ত যখন ঢালাই হয় তখন কিন্তু একটা সাকশন মেশিন ব্যবহার করে, বা অনেক সময় প্লাঞ্জার মেশিন বলে এটা, দেখছো কিনা জানি না। এগুলা চলে আসছে বাংলাদেশে, মেয়ার হানি ফ্লাইওভারের ক্ষেত্রে এটা ইউজ করছিল, আরো অনেক অনেকগুলো জায়গায় ব্যবহার করে। আগে তো মানুষ মাথায় করে নিয়ে মানুষ ম্যাটেরিয়াল গুলো উপরে ক্যারি করতো, তো এখন ওইভাবে ঢালাই করে ওইভাবে নিচ থেকে নিয়ে উপরে ওঠে। অনেক টেকনোলজিক্যাল অনেক ইয়ে আছে, মানে চেঞ্জের জায়গা আছে, তো এগুলো তোমরা একটু খেয়াল করো। তো আর আমি তোমাকে একজনকে বলছিলাম যে আমার একটা সফটওয়্যার ডাউনলোড করে দেওয়ার জন্য, এটাকে ডাউনলোড করতে পারছিলাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। আচ্ছা, মনে হয় কেউ করো না, যাক। দেখো এখানে রিসোর্স লোডিং এন্ড রিসোর্স লেভেলিং, আমরা দুইটা টার্ম আমরা এখানে পরিচিত হব। এটা হচ্ছে রিসোর্স লোডিং হচ্ছে ডেসক্রাইব দ্য অ্যামাউন্টস অফ ইন্ডিভিজুয়াল রিসোর্স এন্ড এক্সিস্টিং শিডিউল রিকোয়ার্ড ডিউরিং দ্য স্পেসিফিক এন্ড পিরিয়ড। তার মানে হচ্ছে তোমার কি পরিমাণ ম্যান পাওয়ার লাগবে এবং কত সময় ধরে লাগবে, এটা হচ্ছে তোমার রিসোর্স, আমরা এটাকে বলবো লোডিং। আর রিসোর্স লেভেলিং হচ্ছে যে টু মিনিমাইজ দ্য পিরিয়ড বাই পিরিয়ড variation in resource loading by shifting tasks with their slack and allowance.
তার মানে হচ্ছে যে তুমি যে ম্যান পাওয়ার গুলো তোমার টোটাল ম্যান পাওয়ার তুমি একটা কাজে হিসাব করে দেখছো তোমার 10,000 ম্যান পাওয়ার লাগবে এবং তোমার সময় আছে হচ্ছে 100 দিন। তাহলে তুমি সোজাসুজি ভাগ করে দিলা যে আমার 10,000 টোটাল ম্যান পাওয়ার 10,000 লাগবে, আমার সময় হলো 100 দিন। তাহলে আমার প্রত্যেকদিন যদি আমি 100 জন মানুষ কাজ করাই তাহলে আমার 100 দিনে কাজটা শেষ হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। তোমাকে প্রথম দিক দিয়ে হয়তো তোমার লোক সংখ্যা কম লাগবে, হয়তো তোমার প্রথম 30 জন লোক হইলে হবে, মাঝখান থেকে তোমার 50 জন লাগবে, তারপরে তোমার লাগবে হচ্ছে 70 থেকে 80 জন, তারপরের দিকে 90 জন, এবং শেষে কিন্তু যে তোমার 100 জন লাগবে না, শেষে দিয়ে আবার তোমার কমে আসবে ম্যান পাওয়ারের সংখ্যা। এই যে তুমি শিফটিং কাজ করে ফেলছো, এই যে রিসোর্সটাকে তুমি লেবেল করছো কখন কোন দরকার, এটা কিন্তু তোমার তোমার কাজের ভলিউমের উপর এবং কাজের টাইম পিরিয়ডের উপর তোমার এক্সপিরিয়েন্সের উপর তুমি ডিপেন্ড করে তুমি এইটা যে শিফটিং যেটা করছো এটাকে বলা হয় রিসোর্স লেভেলিং। এটা আমরা নর্মাল করি। তুমি যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে তুমি দেখো, যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে প্রজেক্ট লাইফ সাইকেল আছে, তোমাদের মনে হয় কোনো একটা জায়গায় পড়াইছিলাম প্রজেক্ট লাইফ সাইকেল, না বোধহয় পড়ায়নি তোমাদের প্রজেক্ট লাইফ সাইকেলের সামনে বোধহয় আছে। তো এটা কিন্তু এরকম ব্যাপারটা যে যে স্টার্ট আপের সময় হয়তো ম্যান পাওয়ারটা কম লাগে, যে কোনো কাজের ক্ষেত্রে দেখো মাঝামাঝির সময় একটু বেশি লাগে, আবার শেষের দিকে ফিনিশিং টাস্কে কিন্তু একটু কম লোক লাগে। তো এই জিনিস ম্যান পাওয়ারটাকে ইউটিলাইজেশনটাকে আমরা বলবো হচ্ছে এই প্রপার ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলবো রিসোর্স লেভেলিং। তো আমরা একটা খুবই, এটা কিন্তু তোমরা করো নরমালি, খুব একটা সিম্পলিফাইড একটা ম্যাথ দেখবো, খুবই সিম্পলিফাইড। আচ্ছা, এটা দরকার নেই, এটা একটু দেখলে হয়তো আর একটু ভালো কি হবে। দেখো এটা এরকম দেয়া আছে, এ প্রজেক্ট হ্যাজ দ্য ফলোইং ইনফরমেশন। এই প্রজেক্টটা করতে কি পরিমাণ, এই প্রজেক্টটাকে আমাকে 10 দিনে কাজ শেষ করতে হবে। কয়টা টাস্ক আছে? টাস্ক আছে টোটাল 6টা টাস্ক। এই কাজটাকে আমার 10 দিনে শেষ করতে হবে এবং এখানে কত দিন লাগবে সেটা বলা আছে, 3, 2, এ কাজ করতে 3 দিন, বি কাজ করতে 2 দিন এবং সি কাজ করতে 4 দিন, এরকম করে টাইমটা এখানে বলা আছে। কতগুলো ম্যান পাওয়ার লাগবে সেখানে এখানে উল্লেখ করা আছে। এবং এখানে দেখো একটা প্রিসিডেন্স ডায়াগ্রাম আছে। প্রিসিডেন্স ডায়াগ্রাম মানে হচ্ছে যে তুমি কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা তুমি পরে করবা। যেমন এ এবং বি কাজ করতে তোমার কোনো প্রিসিডেন্স নাই, তুমি যে কোনো সময় কাজটা শুরু করতে পারো। কিন্তু সি কাজটা করতে হলে তোমাকে এ এবং বি দুইটা কাজ করে আসতে হবে, এবং ডি কাজটা করতে হলে অবশ্যই তোমার সি কাজটা কমপ্লিট করে আসতে হবে, সেজন্য কিন্তু প্রিসিডেন্সটা হচ্ছে সি। ই কাজটা করতে হলে তোমাকে আগে কিন্তু সি কাজটা করে আসতে হবে, এবং লাস্টে যখন তুমি এফ কাজটা করবা তখন কিন্তু তোমার ডি এবং ই দুইটাই কিন্তু তোমার একসাথে কমপ্লিট করলেই তুমি এফ কাজটা শুরু করতে পারবা। এটা বলা প্রিসিডেন্স ডায়াগ্রাম। এটা নেটওয়ার্ক ডায়াগ্রামের মধ্যে আমি করবো, ওটা তো ম্যাথটা আমি চাচ্ছিলাম তোমাদের ক্যাম্পাস খুললে করানোর জন্য, তো ওইটা করাবো, বাট এখানে ওইটার আছে প্রিসিডেন্স ডায়াগ্রাম। যেমন তুমি যদি একতলা ছাদ যদি তুমি না করো তাহলে নিশ্চয়ই তুমি 2 তলা ছাদ করতে পারবা না, করা সম্ভব না। তো এইটা হচ্ছে তোমার ওই যে একতলা ছাদটা হচ্ছে তোমার প্রিসিডেন্স। একতলা ছাদ যদি হয় তোমার ডি, তাহলে তোমার ই হচ্ছে তোমার বা এফ হচ্ছে তোমার দোতলার ছাদ, তাহলে তোমাকে আগে ওই একতলা ছাদ কমপ্লিট করতে হবে, দেন তুমি দোতলা কাজ শুরু করতে পারবা। তো এখন এই ধরনের কাজকে আমরা বলতেছি যে এটাকে হিউরিস্টিক একটা মেথড আছে, এটা হচ্ছে বলা হয় হিউরিস্টিক একটা মেথোডোলজি আছে, যার মাধ্যমে দেখতে হয় যে আমার রিসোর্স ইউটিলাইজেশন যেন নষ্ট না হয়। এখন বলতে পারছে স্যার এই বাংলাদেশের মানুষ এই ঘাটে পথে কিনতে পাওয়া যায়, মেডিকেলে গেলে পাওয়া যায়, রিকভি বাজার পয়েন্টে গেলে পাওয়া যায়, এইখানে আবার ম্যান পাওয়ার নিয়ে আপনার সাথে এত মাথা ব্যথা বাজছে কেন? আমি কিন্তু তোমাদের বাংলাদেশের পার্সপেক্টিভের কথা না, এটা তোমার ওয়ার্ল্ডের পার্সপেক্টিভের কথা। বাংলাদেশে তো সকালে ভালো না লাগলে সাথে সাথে তোমরা যে কোনো মানুষকে ছাঁটাই করে দাও, যে কোনো মানুষ চাকরি চলে যায়, কিন্তু বিদেশে মাল্টিনেশনাল কোম্পানিতে তোমার 2 মাস আগে তোমাকে বলতে হয় যে আপনার থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আসতে পারেন, 2 মাস আগে তোমাকে বলতে হবে। এবং যদি ইনস্ট্যান্ট যদি সেগমেন্ট চেক করতে চাও, কোনো লোকের কাছ থেকে বাতিল করতে চাও, তাকে 2 মাসের স্যালারি দিয়ে দিতে হবে। আরো অনেকগুলো রুলস এন্ড রেগুলেশন আছে আইএলও অনুসারে, ইন্টারন্যাশনাল লেবার যে রুলস আছে আইএলও, আইএলওর যে রুল, সেই রুল অনুসারে তোমাকে অনেক ধরনের সাবসিডি দিতে হবে। তো তুমি ইটস নট সো ইজি টাস্ক। এই বাংলাদেশে তো সমস্যা নাই, বাংলাদেশে তুমি যদি ওই রিকভারি বাজার পয়েন্ট বা বন্দর পয়েন্টে যদি তোমার ধাক্কা লাগে, 5 জনের সাথে ধাক্কা লাগে, 4 জন দেখবে ইঞ্জিনিয়ার, 1 জন দেখবে হচ্ছে তোমার ডাক্তার, অবস্থা এরকম আর কি। এর মধ্যে আবার 4 জনের মধ্যে দেখবে হচ্ছে 2 জন সিভিল আর কম্পিউটার ইঞ্জিনিয়ার। কথা বুঝতে পারছো?
হুম। আর দুইজন ইঞ্জিনিয়ার পাবা হচ্ছে তোমার এর পরের যে ক্যাটাগরি ইঞ্জিনিয়ার আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাবা, তো এই হচ্ছে অবস্থা দেশে। সো ইঞ্জিনিয়ারদেরকে ওইভাবে আসলে প্রায়োরিটি দেওয়া হয় না। তো আমি যেটা তোমাদের ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এরকম একটা তাহলে প্রেসিডেন্স ডায়াগ্রাম রেডি করতে হবে আমাদের ম্যাথটাকে সলিউশন করার জন্য। দেখো, ম্যাথটা সলিউশন করার জন্য আমার প্রথম যেটা দরকার যে আমার টোটাল ম্যান পাওয়ার কত লাগবে। আমার টোটাল ম্যান পাওয়ার আমার 80 জন ম্যান পাওয়ার লাগবে টোটাল কাজটা করতে। এখন ইয়া বলছে, ওই যে বিজয় বলছে যে স্যার আমি একদিনে সব কাজ করি, একটা কাজ করি একদিনে আমি 80 জন লোক নিয়ে যাই, 80 জন লোক নিয়ে আমি একদিনে সব কাজ করাই ফেলে। এটা আসলে কিন্তু কোয়াইট ইম্পসিবল, কারণ তোমাকে একটা কাজ 80 জন মানুষ যদি করতে হয়, সে জায়গা লাগবে তো কাজটা করার, সেই স্পেসটা তো লাগবে, তাই না? সেই স্পেসটা তো দরকার। আর হচ্ছে প্রত্যেক দিন আমি যদি 10 দিনে কাজটা শেষ করতে চাই, তাহলে প্রত্যেক দিন আমার গড়ে 8 জন লোক লাগবে। 8-10 কাজ আসি গড়ে, মানে অ্যাভারেজ আমি 8 জন যদি লোক নেই, তাহলে আমার এই কাজটা শেষ হওয়ার কথা। তাই তো? কোনো কোশ্চেন আছে নাকি এই ব্যাপারে? ভাই কোনো কোশ্চেন নাই? না কি হলো, স্যার। সবাই ঘুমাই গেছো নাকি? না স্যার স্যার, টোটাল লসটা সম্পর্কটা বুঝতে পারছি না। ওটা পরে টোটাল লসটা পরে আসছে, আমি ম্যাথে তো যাই নাই এখন পর্যন্ত, আমি জাস্ট ওই পর্যন্ত আছি তো। আচ্ছা দেখো, তার মানে হচ্ছে যে এখন তাহলে প্রেসিডেন্স ডায়াগ্রামটা রেডি করতে হবে। আমার বলা আছে যে এ এবং বিটা কাজটা যখন তুমি শেষ করবে, তখন সি কাজটা তুমি স্টার্ট করতে পারবা, এবং সি কাজটা যখন তোমার কমপ্লিট হবে, তখন তোমার ডিটা শুরু করতে পারবা এবং তুমি ইটা শুরু করতে পারবা প্রেসিডেন্স ডায়াগ্রাম অনুসারে। এবং যখন তোমার ডি এবং ই যখন তোমার শেষ হয়ে যাবে, তখনই তুমি এফ কাজটা তুমি শুরু করতে পারবা। তাহলে এখন আমি এক কাজ করি, যেহেতু আমি ধরে নিয়েছি যে আমি 8 জন করে লোক, আমি নিলাম 8 জন করে লোক। 8 জন করে লোক নিয়ে আমি দেখি আমি এইভাবে কিভাবে ইউটিলাইজেশন করতে পারি। এই হচ্ছে সেই আমাদের ডিস্ট্রিবিউশনের জায়গাটা। আচ্ছা দেখো, আমি টোটাল হচ্ছে 10 দিন সময় পাবো, 1 2 3 করে, এদিকে আমার ডে, আমার 10টা দিন, আমার এইদিকে 10 দিন পর্যন্ত, 11 12 13 পর্যন্ত নিছি। আর এদিকে আমি সময় পাবো হচ্ছে এই মানে এদিকে ম্যান পাওয়ার আমার 8 জন। তাহলে প্রথম এ নাম্বার কাজটা করার জন্য আমার 8 জন লোক লাগবে। আমি প্রথম দিন আমি 8 জন লোক নিলাম এবং সম্পূর্ণ লোকজনকে আমি এই কাজটাকে এঙ্গেজ করলাম এই কাজের সাথে। তাহলে কিন্তু তারপরে কিন্তু একজন ম্যান পাওয়ার কাজ বাকি থেকে যাবে, কারণ তোমার 9 জন লোকের ম্যান পাওয়ার কাজ বাকি আছে। আমি পরের দিন সেকেন্ড দিন ওই একজন লোককে কাজকে অ্যাসাইন করব। এটা থিওরিটিক্যালি কথাবার্তা, প্র্যাকটিক্যালি ভিন্ন জিনিস। তুমি বলতে পারো স্যার ওদিনই লোক একজন আমি সাথে নিয়ে কাজ করাইয়া করতে, এটা সমস্যা নাই, কারণ বললাম না যে তুমি তো ইচ্ছা করে ডাক দিলেই তো 2 জন 4 জন ইঞ্জিনিয়ার পাওয়া যায়, এক ঘরে 20 জন 30 জন করে ইঞ্জিনিয়ার আছে, সো পাওয়া যাবে, অসুবিধা নেই। কিন্তু তুমি বিদেশের কথা চিন্তা করো, তাহলে তুমি ইচ্ছা করলে কিন্তু তুমি পাবা না, ওদের একজন এক্সেস ইঞ্জিনিয়ার তুমি পাবা না। তো তোমার এই কাজটা কিন্তু এইখানটা শেষ হবে। তো এখন তোমার ওই দিন তো আরো 7 জন লোক আছে, তুমি সেই 7 জন লোককে এঙ্গেজ করলো হচ্ছে বি কাজের জন্য। এখন বি কাজে তোমার লোক ম্যান পাওয়ার লাগবে টোটাল হচ্ছে 12 জন। তো 12 জনের 7 জন ওদিন কাজ করছে, সো তোমাকে থার্ড দিন চলে যেতে হবে। থার্ড দিনে আরো 5 জন লোককে তুমি বি কাজের সাথে অ্যাসাইন করলা, তাহলে 7 5 12 এবং কাজটা শেষ হয়ে গেল। তো ওদিন যে আরো যে এখানে 5 জন লোক অ্যাসাইন করছো কোন কাজের সাথে? বি কাজের সাথে। তো ওদিন তো আরো 3 জন লোক ছিল, 8 জনের 3 জন লোক, তারা কি করবে? তারা তো পরবর্তী কাজ কি, এ আর বি এর পরবর্তী কাজ কোন কাজটা বলো তো? সি কাজটা। এ এবং বি এর পরে কিন্তু সি কাজটা, দেখো ডায়াগ্রাম অনুসারে সি, এ এবং বি। কিন্তু এই তৃতীয় দিনে কি তোমার সি নাম্বার কাজটাকে আমি শুরু করতে পারবো বলো তো? না স্যার। কেন পারা যাবে না? কারণ তোমাকে বলা হয়েছে যে তুমি এ এবং বি শেষ করে আসো, তারপর তুমি সি নাম্বার কাজটা শুরু করো। তার মানে এদিন যে এই যে 3 জন যে ভদ্রলোক আছে, এই 3 জন ভদ্রলোকের কোনো কাজ নাই, তারা ওখানে কি করবে? ওখানে তারা কিন্তু মানে মানে লস টাইম, তাদের লস ওই জায়গাটা, তারা কিন্তু লস, ওখানে লস প্রজেক্ট তাদের, ঠিক আছে? এরপর আসে হচ্ছে 4র্থ নম্বর দিন। 4র্থ নম্বর দিনে আমি সি কাজটা, যেহেতু আমার 3য় দিনে শেষ আছে, 4র্থ নম্বর কাজটা আমি শুরু করলাম।
তো আমি আমার টোটাল সি নম্বরে আমার 16 জন ম্যান পাওয়ার, 16 জন না, তাদের লাগবে 24 জন ম্যান পাওয়ার লাগবে না, 24 জন কি, দেখো তো সিতে মনে হয় 16 জন লাগবে, সি নম্বর কাজে 16 জন ম্যান পাওয়ার লাগবে। তো সিতে আমি এক কাজ করলাম, 16 জন। হ্যাঁ চতুর্থ দিনে আমি 8 জন এবং পঞ্চম দিনে আমি 8 জন এঙ্গেজ করলাম। সি কাজ শেষ। এখন সি কাজ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু তোমার দুইটা কাজ ওপেন হয়ে গেছে, তুমি ডি নম্বর কাজও করতে পারো, ই নম্বর কাজও করতে পারো। এখন তুমি কোনটা আগে শুরু করবা? অ্যাজ ইউজুয়াল আমরা সাধারণত ডিটাই শুরু করি, যেহেতু সিরিয়াল নম্বরে ডি আছে, অথবা ইটাও, অথবা একই সাথে শুরু করতে পারো, এটা তোমার চয়েস। এই ষষ্ঠ দিন তুমি ডি শুরু করলা, সপ্তম দিন তুমি ই শুরু করলা, আবার অষ্টম দিন তুমি ডি, নবম দিন তুমি ই, এটা তোমার চয়েস, কারণ তুমি সি কাজটা শেষ হওয়ার পর তোমার বাইন্ডিংসটা শেষ। এখন এই যে ডি কাজে আমার ম্যান পাওয়ার লাগবে হচ্ছে তোমার 16 জন, তাহলে আমি এই দিনে 8 জন এঙ্গেজ করলাম, এই দিন 8 জন এঙ্গেজ করলাম। কিন্তু ইতে যে দেখো, ইতে ম্যান পাওয়ার লাগবে 15 জন, তাহলে প্রথম দিনে আমি এঙ্গেজ করলাম 8 জন, এবং সেকেন্ড ডেতে আমি এঙ্গেজ করলাম হচ্ছে 7 জন। ঠিক আছে? স্যার আচ্ছা, তারপরে দেখো এখানে দেখো যে এই যে ইতে দেখো যে একজন ম্যান পাওয়ার এখানে কিন্তু ইউটিলাইজেশন হয় নাই। এখন কথা হচ্ছে যে স্যার এটা ইউটিলাইজেশন যে হইলো না, কেন হইলো না? কারণ হচ্ছে যে আমাদের প্রিসিডেন্স ডায়াগ্রাম আছে, যে ডায়াগ্রাম অনুসারে বলা হয়েছে যে আমি ডি এবং ই যদি আমি শেষ না করি তাহলে আমি এফ নম্বর কাজটা শুরু করতে পারবো না। আমি দেখলাম আমার 9তম দিনে কিন্তু ই নম্বর কাজটা কিন্তু শুরু হয়, মানে শেষ হয় না, তার মানে ওদিন কিন্তু আমি এফ নম্বর কাজটা শুরু করতে পারবো না। সো তারপরের দিন যেতে হবে, তারপরের দিন হচ্ছে আমার আমার এফ নম্বর কাজের জন্য 12 জন ম্যান পাওয়ার দরকার। তাহলে আমি প্রথম দিন এঙ্গেজ করলাম 8 জন, এবং সেকেন্ড দিন ব্যবহার করলাম 4 জন। তাহলে এখনো কিন্তু এখানে আরো 4 জন ম্যান পাওয়ার কিন্তু ওদিন ওয়েট করতেছে, হয়তো আমার কোনো কাজ নাই বেসিক্যালি। তখন কি হবে? তখন ওই 4 জন ম্যান পাওয়ার কিন্তু এখানে ওয়েট করতে হবে। এবং খেয়াল করে দেখো, আমি কিন্তু 10 দিনে কাজটা শেষ করতে পারিনি, আমার কিন্তু 11তম দিনে চলে যাইতেছে। এখন বলতে পারছে স্যার তাহলে কি করেন, স্যার একটা কাজ করেন, আপনি তাহলে ম্যান পাওয়ারের সংখ্যা বাড়াই নেন, আমরা 10 জন করে নেবো, তাহলে 10 দিনে হয়তো শেষ হবে কাজটা। তো এখন বলো তো 10 দিন ধরে যদি আমি ম্যান পাওয়ারটা নেই তাহলে কত ম্যান পাওয়ার লস হবে? স্যার 8 জনের মতো স্যার। কতজন? স্যার 8 জন। কেন 8 জন হবে? কারণ যে 8 জন স্যার লস হচ্ছে, ওই 8 জন এক্সকিউজ করা লাগবে তখন স্যার। এই তুমি তুমি 10 জন করে পার ডেতে নিলে 10 দিন তোমার কাজটা শেষ হবে। 10 কে 100 জন ম্যান পাওয়ার ইউটিলাইজেশন, তোমার টোটাল ম্যান পাওয়ার লাগবে 80 জন, তাহলে তোমার বাদ বাকি 20 জন তোমার তো এই হিসাবে, নর্মাল হিসাবে বলে তো লস হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছি না বুঝতে পারি নাই? জি বলছি স্যার। স্যার আবার আমার এইটা কি ইউটিলাইজেশনটা কি বুঝতে পারছো? এটা বুঝে গেছে। আবার বুঝাইলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এইটা কিন্তু এখন আর মানুষ মাথায়, এটা কিন্তু মানুষের মাথায় থাকে, এটা তোমার নিজের মাথায় থাকবে, এটা তুমি টেনশন নিও না। তুমি যখন কাজ করতে যাবা তুমি ঠিকই বুঝে যাবা যে কতজন লোক কত, এগুলো এখন বর্তমানে এই আমার এটা শেষ হইলে কিন্তু সাথে সাথে সবাই জয়েন করবো আবার। আমি কিন্তু আছি ক্লাসে, ম্যাথটা শেষ করতে হবে। এটা একটা বিরাট একটা দায়িত্ববোধের জায়গা। আরে অবস্থা খারাপ। এই সেটা দেখো, আমি তোমার বলি যে আমার কাজের ক্ষেত্রে আমার একটা প্রেসিডেন্স ডায়াগ্রাম আছে। তো প্রেসিডেন্স ডায়াগ্রামটা আমি আঁকলাম যে এ নম্বর কাজটা বি নম্বর কাজ শেষ করে আমি সি শুরু করব, সির পরে আমি ডি এবং ইটা শুরু করতে পারবো, ডি ইটা যদি আমি শেষ করতে হয় তাহলে এফটা শুরু করতে পারবো। এটা প্রেসিডেন্স ডায়াগ্রাম, এটা তুমি নিজেই বুঝতে পারবা। তুমি নিশ্চয়ই পুকুর খনন করার আগে নিশ্চিত পুকুরে তুমি তৈরি করছে, সিঁড়ি তৈরি করতে পারবা না। আগে তোমার পুকুর খনন করতে হবে, তারপর সেখানে তুমি সিঁড়ি তৈরি করতে পারবা। তাহলে কোন কাজটা কোন কাজ, সেই কাজটা তোমাকে আগে কনফার্ম করতে হবে। ঠিক আছে? এটা কিন্তু তুমি মাথায় রাখতে হবে আর কি। আর যদি তোমার তুমি জানো যে এই জন্য বলা হয় যে সিভিল কনস্ট্রাকশনের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লোকটা অনেক ভাইটাল রোল প্লে করে, এক্সপিরিয়েন্স লোকের ক্ষেত্রে আর কি। তো এরপর দেখো, আমি দেখবো আমার কতগুলো ম্যান পাওয়ার দরকার হয় ওই সমস্ত কাজগুলো শেষ করার জন্য। আমি দেখলাম যে আমার সবগুলো কাজের জন্য যোগ করলাম, এই সমস্ত ম্যান পাওয়ারটা যোগ করলাম এই বরাবর যতগুলো আছে, আমি দেখলাম যে আমার 80 জন ম্যান পাওয়ার দরকার। তাহলে আমি তোমাদেরকে ওইখানে বলে দিছি যে এই কাজটা 10 দিনে শেষ করতে হবে। তো 10 দিনে শেষ করলে তুমি দেখলে যে গড়ে যদি আমি 8 জন লোক নেই তাহলে 8 10 কে 80,
তাহলে মোটামুটি আমার কাজটা কি হবে, কাজটা আমার শেষ হয়ে যাওয়ার কথা। তাই একটা কাজ করলা, তুমি ইউটিলাইজ ডিস্ট্রিবিউশন শুরু করলা। তুমি এদিকে এই এক্স এক্সিস বরাবর তুমি নিচ্ছ হচ্ছে ডে, ওয়াই এক্সিস বরাবর নিচ্ছ ম্যান পাওয়ার। এখন প্রথম দিন তুমি এ নম্বর কাজ অ্যাসাইন করছো এবং 8 জন ম্যান পাওয়ার এই কাজের সাথে এঙ্গেজ করছো, কিন্তু তুমি যে দেখছো যে এ নম্বর কাজ শেষ করতে তোমার 9 জন লোক লাগবে, তাহলে এখানে তো 8 জন লোক কাজ করছে, সো সেকেন্ড দিনে তুমি একজন লোক এঙ্গেজ করলা। তো এখন তুমি বি কাজটা তোমাকে শুরু করতে হবে এবং দেখলা যে কোনো বাইন্ডিংস নাই, বি কাজটা শুরু করা যায়। তুমি সাথে সাথে কি করলা, তুমি সাথে সাথে এখানে বি নম্বর কাজটা এঙ্গেজ করে দিলা। বি নম্বর কাজটা এঙ্গেজ করলো 7 জন ম্যান পাওয়ার, তোমার তো একজন এতে কাজ শুরু করে দিয়েছে, তাহলে 7 জন এখানে অ্যাড করলো। তো এখন এই সি নম্বরে হচ্ছে তোমার তৃতীয় দিনে তুমি বি নম্বর, যেহেতু এখানে 7 জন ছিল, টোটাল বিতে লাগবে হচ্ছে 12 জন, তাহলে তোমার এখানে আরো 5 জন অ্যাড হবে, তাহলে আরো এখানে থাকে কয়জন, আরো 3 জন থাকে। এখন কথা হচ্ছে যে তুমি এই 3 জনকে তুমি পরবর্তী কাজ কোনটা, সিতে তোমার শুরু করতে হবে। এখন যাই দেখছো যে বলছো যে আমি তোমাদের বাইন্ডিং দিতেছি যে এ এবং বি শেষ না হলে সি শুরু করা যাবে না, একদম ডিটারমাইন্ড। তো এখন কথা হচ্ছে তাহলে তুমি এই তৃতীয় দিনে তুমি সি নম্বর কাজটা শুরু করতে পারবে না, সো এই জায়গায় 3 জন ম্যান পাওয়ার ওদিন মানে বসে থাকবে, লস তোমার। তাহলে তৃতীয় দিনে তোমার এ বি কাজ শেষ, তুমি এখন সিতে যেতে পারো। সিতে ম্যান পাওয়ার লাগবে 16 জন, তাহলে 8 জন করে আমি নিলাম, 8 এবং 8। তাহলে আমার চতুর্থ পঞ্চম দিনে আমার সি কাজটা শেষ, এবং তাহলে সি কাজটা যখন তোমার শেষ হয়ে যাবে তখন তুমি ই কাজটা তুমি শুরু করতে পারবা, এর আগে কিন্তু পারবা না। তাহলে আমি ই কাজটা শুরু করতে পারি এবং তোমার ডি কাজটাও শুরু করতে পারি। তাহলে একটা কাজ করলাম, আমি ডি কাজটা শুরু করলাম। ডিতে ম্যান পাওয়ার লাগবে হচ্ছে 16 জন, তাহলে ডি হচ্ছে 8 এবং 8 দুজন নিলাম। ষষ্ঠ এবং সপ্তম দিনে আমার ডি কাজ শেষ এবং আমার ই কাজ, এখন ই কাজটা আমি কি করলাম, 15 জন ম্যান পাওয়ার লাগবে, আমি 8 জন আর এখানে 7 জন নিলাম, তাহলে 8 7 8 15। তো এইখানে কিন্তু আমার 8 জন লোক ছিল, আমি তার মধ্যে থেকে আমি মাত্র 7 জনকে নিছি। তার আরেকজন ওদিন কি ওদিন সে বসে থাকবে, কেন বসে থাকবে, কারণ ওই ডি এবং ই এদিন তো ডি শেষ হয়েছে, ই তো শেষ হয় নাই। তা ডি এবং ই শেষ না হলে কিন্তু তুমি এফ কাজটা শুরু করতে পারবে না। তাহলে আমার নবম দিনে ই কাজটা তোমার কি হয়েছে, শেষ হয়েছে। তো আমি এফ কাজটা শুরু করতে, এফ এ আমার ম্যান পাওয়ার লাগে 12 জন। আমি প্রথম দিন 8 জন নিয়ে কাজ করলাম, দ্বিতীয় দিন আমি 4 জন নিছি এখানে, আর 4 জন লোক এই 11তম দিনে কিন্তু ওয়েট করতে হবে, তার কাজ নাই কোনো। তার মানে টোটাল আমার লস কত খেয়াল করো, এই জায়গা হলো 4 জন, এখানে একজন 5 জন এবং এখানে 3 জন, তাহলে কত হয়, 5 আর 3 8 জন। স্যার আমি এখানে লস তো ওইভাবে কি, কারণ আমরা কিন্তু মানুষ 80 জনই নিচ্ছি, এর বেশি তো নেই নাই এখানে লস হচ্ছে বলতে বলছে রিসোর্স ইউটিলাইজেশন লস, মানে ম্যান স্যার পাওয়ার লস আমাদের মানে মানুষ মানে একদিন বেশি লাগতেছে, মানে একদিন তো বেশি লাগবে, সাথে 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 আমার কিন্তু কি হয়েছে, আমার সাথে সাথে কিন্তু 8 জন মানুষের 4 জন বসেছিল, ওই 4 জনই কিন্তু এই সাইডে কাজ করানো যেতেছে। তো ম্যান পাওয়ার লস হচ্ছে না, আমাদের দিন একদিন বেশি লাগতেছে, তার জন্য হচ্ছে আমাদের মানে কস্টিং বেড়ে যাবে, মানে একদিন বেশি লাগার জন্য। আমি তোমাদেরকে বলছি যে আমি কিন্তু প্রথমেই বলছি রিসোর্স ইউটিলাইজেশন, তারপর বলছিলাম হচ্ছে প্রথম রিসোর্স অ্যালোকেশন, দেন হচ্ছে রিসোর্স লোডিং। রিসোর্স লোডিং মানে 80 জন লোক লাগবে, এটা রিসোর্স লোডিং। আর রিসোর্স লেভেলিং হচ্ছে এই পয়েন্টটা, এইগুলা। এবং রিসোর্স লেভেলিং এ আমি দেখলাম যে আমার ম্যান পাওয়ার ইউটিলাইজেশন লস, আমি ম্যান পাওয়ার ইউটিলাইজ করতে পারি নাই ওইদিন, আমার লস মানে হচ্ছে এই ম্যান পাওয়ার গুলো বসা ছিল, সেইটাকে আমরা বলি ম্যান পাওয়ার ইউটিলাইজেশন লস, বা আমি যেটাকে তোমাকে লস আকারে লিখছি, ওখানে যেহেতু জায়গা বেশি বড় নয় সেজন্য আমি লস লিখে দিচ্ছি, তোমরা এটা লিখতে পারো ম্যান পাওয়ার ইউটিলাইজেশন লস। আমি মনে হয় যে কিছু একটা লিখছি, এই যে টোটাল লস বা টোটাল ম্যান পাওয়ার ইউটিলাইজেশন লস, এইভাবে তোমরা লিখতে পারো ম্যান পাওয়ার ইউটিলাইজেশন লস। এই কি অবস্থা, মানে কি কিছু বোঝা গেল নাকি, না মাথার উপর দিয়ে চলে গেছে সবকিছু? জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝে গেছে। বাংলাদেশে এগুলো কোনো সমস্যা না, বাংলাদেশে হলো 17.5 কোটি 18 কোটি মানুষই ম্যান পাওয়ারের কোনো সমস্যা নাই। তুমি একদিন 2 দিন নিয়ে কাজ করবা, পরের দিন 2 জনকে ভাগাই দিয়ে আরো 20 জন নিয়ে হাজিরা দেবে, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা। হ্যাঁ, কিন্তু সত্যিকার অর্থে আমি যখন আনন্দশিপে কাজ করছি, প্রজেক্ট ম্যানেজার ছিলাম, তখন আমাদের টোটাল 2000-এর মতো ওয়ার্কার ছিল, 2200 থেকে 2000 ওয়ার্কার।
প্রতিদিন আমাদের প্রেজেন্ট থাকতো 15 থেকে 1600 ওয়ার্কার আমাদের প্রেজেন্ট থাকতো অন স্পটে। আর বিভিন্ন কারণে লোকজন হয়তো ছুটিতে যাইতো, কাজ করতে আসতো না, বেলা বেলা এটসেট্রা এটসেট্রা। এই টেম্পোরারি বেসে থাকতো, এবং এখানে কিন্তু আমাদের একটা বিশাল ম্যান পাওয়ার লস হয়ে যেত। যদিও আমরা ম্যান পাওয়ার লস অতটা ক্যালকুলেশন করতে পারতাম না, কারণ এই দেশে মানুষের ম্যানের পাওয়ার অভাব নাই, সুতরাং ম্যান পাওয়ার ক্যালকুলেশন লস তোমার তো যায় আসে না। ঠিক আছে, দেখবা যে পাটকল কর্পোরেশনে দেখবা যে কিছু লোক আছে তোমার কোনো কাজই করে না, ঘুমাই থাকে। আর এই যে এই ঘুমাই যে লোকগুলো থাকে, ওই লোকগুলোকে আবার যদি মশায় না কামড়ায়, মাছিতে ডিস্টার্ব না করে, এই জন্য আরো 4-5 জন লোক থাকে যাদেরকে এইটা করার জন্য, তারাও কিন্তু টাকা নেয় গভর্নমেন্টের কাছ থেকে। কথা কি বুঝতে পারছো? সো এটা কোনো সমস্যা নেই দেশে। তো এখন এগুলো তুমি অন প্র্যাকটিক্যাল ফিল্ডে তুমি এটা অ্যাপ্লিকেশন, বাংলাদেশের পার্সপেক্টিভ অ্যাপ্লিকেশন করা সো টাফ। তুমি যেটা করবা, তুমি দেখবা যে এ আর বি একদম ধুমধার একটা লোকজন সাত ঢালাইয়ের আগে তোমার ওই যে গ্রেড বিম টিম এগুলো যা আছে, ই বিম টিম সব মানে কলাম, শর্ট কলাম, লং কলাম যেগুলো আছে সবগুলো বান্ধা লাগবে ধুমধার একটা, একদম মানে লোকজন বেশি নিয়ে কাজ শেষ, এরপরে সবগুলো ভাগে দেওয়া, তাই না? ওকে, তো একটা বাসায় একটা প্র্যাকটিস করবা, সেটা হচ্ছে যে তোমাকে এই কাজটা 10 দিনের মধ্যে শেষ করতে হবে, একদম ফিক্সড। তুমি এর বেশি পাবা না, এর চেয়ে বেশি দিন পাবা না তুমি। তাহলে হোয়াট ইউ হ্যাভ টু ডু, তোমার কি করতে হবে বলো তো? তুমি 10 দিন যদি করতে চাও তাহলে তোমার কি করতে হবে? তুমি বলতে পারবা? হ্যাঁ, তোমার একটা ম্যান পাওয়ার তোমার বাড়ায় নিতে হবে, তাই না? তাহলে একটু ম্যান পাওয়ার বাড়ায় নিয়ে দেখিও তো কিভাবে ইউটিলাইজেশন করা যায়। দেখবো নাকি একটা ম্যান পাওয়ার বাড়ায় নিয়ে? স্যার সমস্যা নেই। জি স্যার। স্যার এটার ক্ষেত্রে কি ফার্স্টে এ আর বি কমপ্লিট করতে হবে, তারপর সি কমপ্লিট করে তারপর ডি আর ই কমপ্লিট করতে হবে? রাইট। এখন যদি আমি একটা কাজ করতে এখানে প্রেসিডেন্ট ডায়াগ্রাম চেঞ্জ করে দিতে পারি, কাজ একটা আরো যুক্ত করতে পারি, করবো নাকি? আচ্ছা দেখি আমরা একটা একটা করি, তোমরা আমার সাথে অ্যাড হও। হ্যাঁ, এটা একটা কাজ করতে হবে। আচ্ছা তাহলে একটা কাজ করি, তাহলে আমি আবার নতুন করে জয়েন করি, তোমরা জয়েন করো, রাইট? ওকে স্যার। ওকে। সহজ জিনিস না? তাহলে খেয়াল করো, আমরা একটা কাজ করে আমরা কয়জন লোক নিব বলো তো? কয়জন লোক নিতে পারি আমরা? আমরা কয়জন লোক নিই? 10 জন নিই না 9 জন নেবো বলো তো? 9 জন নিই? স্যার 9 জন নিলে ম্যান লস আরো বেড়ে যাবে না? না, 9 জন নিয়ে দেখি, তোমরা পরে 10 জন নিয়ে দেখবা। আমি 9 জন নিই। তা প্রথম হচ্ছে 9 জন যদি আমি নেই, তাহলে আমি প্রথম দিনই কিন্তু এই কাজটা আমার শেষ হয়ে যাবে। খেয়াল করে দেখো নাকি? এই কাজটা শেষ হবে তো নাকি? শিওর তো? জি স্যার। এই কালার দিয়ে কোন জায়গাতে কিভাবে কি কালার দেয় রে? যন্ত্রণার বিষয় তো, আগে দিয়েছিলাম ভুলে গেছি। আচ্ছা, যারা মার্চ করে নেই তারপরে কালারের কথা চিন্তা করি।
এটা জানি কিভাবে কালার করে। তাহলে এখন এখানে দেখো আমি কয়জন 9 জন লোক নিছি না। আমার এই কাজ শেষ করতে কয়দিন লাগবে, কয়জন লাগবে বলো দেখি। এই কাজ প্রথম দিনেই শেষ হয়ে যাবে 9 জন। 9 জন এই কাজ কিন্তু শেষ নাকি? আচ্ছা এই বড় হাতের এ দিয়ে দিছি। আচ্ছা তাহলে এই কাজ কিন্তু আমি প্রথম দিনই কিন্তু এই কাজটা আমার শেষ হয়ে গেছে বেসিক্যালি, তাই না? আচ্ছা এখন আমার দ্বিতীয় দিন কাজ, দ্বিতীয় দিন আমার কোন কাজটা শুরু হবে? হ্যাঁ বি কাজটা শুরু হবে। বি কাজে কতজন ম্যান পাওয়ার লাগবে বলো তো? 12 জন ম্যান পাওয়ার লাগবে, রাইট। তাহলে আমার প্রথম দিনে আমি কতজন এঙ্গেজ করলাম? 9 জন। তাহলে বাদ থাকবে কয়জন? আচ্ছা বি এবং হচ্ছে তোমার 9 জন, আমি রাইট? এই বিটা কি বড় হাতের হয়ে যায় কেন? আচ্ছা এটা কালার আমরা দিয়ে দিই, হয়তো বোঝার সুবিধার্থের জন্য আমরা কালার একটা দিয়ে দিই। তাহলে আমরা 9 জন নিয়ে নিলাম এখানে, এবং হচ্ছে যে আমাদের মোটামুটি বি কাজ শেষ নাকি? তাহলে এখন বি কাজ শেষ কেন? বি কাজে তো আরো লোক লাগবে নাকি? আচ্ছা আচ্ছা 3 জন এঙ্গেজ করি। তো এর মধ্যে থেকে আমার 3 জন নিতে হবে বির জন্য। তাই 3 জন আমি নেই, একটু খেয়াল করো। এটাকে আবার স্প্লিট করে নিই আগে, নাহলে আবার ঝামেলা হয়ে যাবে। তাহলে এই হচ্ছে 1 2 3 এই পর্যন্ত। তার মানে এটাকে আমাকে আগে ব্রেকডাউন করতে হবে, তাই না? তো ঝামেলা করে ফেললাম। এটাকে ডিসঅ্যাসেম্বলি করে কিভাবে রে? আইডিয়া আছে কারো? এটার এই যে এটা হচ্ছে মার্জ, এই মার্জটাকে আবার সরাই কিভাবে? স্যার ওইটা 8 দিয়ে দেন স্যার। হুম আচ্ছা এই যে স্প্লিটে 8 দিয়ে দেবো। স্যার নাম্বার অফ কলাম 1 আর হচ্ছে নাম্বার অফ রো 8টা নাকি 9টা? 8টা মেবি স্যার। না 9টা। 9টা স্যার। জি স্যার। ওরে আল্লাহ, ভীষণ সমস্যা। 8টা মনে হবে স্যার। আচ্ছা তাহলে লাস্ট এইটার একটা সাইজ করে দেখি কি হয়। একটা স্যার এটাই হবে। হয়েছে? জি স্যার। আচ্ছা তাহলে আমরা এখানে বি কাজে কয়জন, আমরা কয়জন নেব? আমরা বির জন্য 3 জন। আচ্ছা 3 জন, রাইট। আমরা 3 জন যদি নেই তাহলে বিতে নিলাম হচ্ছে 3। তোমাদের এই পর্যন্ত দেখাবে, এই পর্যন্ত দেখালে তোমরা বুঝতে পারবা যে আসলে বেসিক্যালি বেসিক প্রবলেমটা কোথায় আসলে। তিনজন। তাহলে এখন এইখানে কয়জন ভদ্রলোক আছে? ছয়জন থাকবে। দেখো এই দ্বিতীয় নম্বর কাজ করতে যাইয়ে কিন্তু আমার এখানে লসের ইয়ার পরিমাণ কিন্তু মারাত্মক। একবারে কিন্তু তোমার লস হয়ে গেল কতজন? 6 জন স্যার। 6 জন। খেয়াল করছো? জি স্যার। এরপরে কিন্তু তুমি আস্তে আস্তে ধাপে ধাপে তুমি আগাবা, আমি জানি না। এরপরে তোমার সি তো শুরু করা যাবে না, তাই তো? এখানে যদি সি, সিটা একদিন সিটা এঙ্গেজ করি, দাঁড়াও।
লেভেল শেষ হওয়ার পরে কেন সিটা শুরু করে দিল? তাহলে তো আর ম্যান পাওয়ার লসটা হয় না। তুমি দোতলার ছাদ করার আগে মানে এই যে ধরো এই সি নম্বর কাজটা হচ্ছে তোমার সরি এ আর বি হচ্ছে তোমার একতলা এবং দোতলার ছাদ, আর হলো সি নম্বর হচ্ছে তোমার তিনতলার ছাদ। সরি, ধরো একটু অন্যভাবে চিন্তা করো যে সিটা হচ্ছে তোমার একতলার ছাদ আর এ আর বি হচ্ছে তোমার হয়তো কি বলে ইলেকট্রিক্যালের কাজ এই টাইপের। মানে তুমি এ এবং বি কমপ্লিট না করে তুমি সি তে যাইতে পারবে না, কোয়াইট ইম্পসিবল, তোমার এটা যাইতেই পারবে না, স্টাডি আপ করতে পারবে না। আচ্ছা, এটা আমি তোমার অন্যভাবে বলি, একটা ব্রিজের এ এবং বি হচ্ছে দুইটা কলাম বা স্পান বলি আমরা, আর সিটা হচ্ছে তোমার হচ্ছে ওই ওই যে তোমরা যেটাকে গ্রেট বিম বলো বা ওইটারে আমরা বলি হচ্ছে আরে এটারে কি বলে, এটারে গার্ডার। গার্ডার। এখন আমারে তুমি কোশ্চেন উত্তর দাও, সি নম্বরটা হচ্ছে গার্ডার, তাহলে তুমি এ আর বি তোমার ঠিক মতো বসে না, তুমি কি গার্ডার বসাবা? না স্যার। তো তুমি এখন এখানে স্টার্ট করতে পারবা না, সোজা হিসাব। ঠিক আছে, সো আমরা এদিনে সিতে আমরা কাজ করি 9 জন এঙ্গেজ করলাম, সিতে লোক লাগবে কয়জন রে? 16 জন। তাহলে 9 জন, তাহলে এখানে আমি কয়জন দেব? 9 আর 8 কত হয়ে যায়? 17 হয়ে যায়। এখানে কয়জন দেব আমি? স্যার 7 জন। দাঁড়াও। তাহলে আমি এখানে 7 জন লোক নেব নাকি? জি স্যার। মারা যাচ্ছে না কেন? এটা কিন্তু সফটওয়্যারে করবে, ওই যে মাইক্রোসফট অফিস প্রজেক্ট ম্যানেজার সফটওয়্যার আছে না, ওটা আমি তোমাদেরকে যখন আল্লাহ এটা হয় না কেন? এটা হচ্ছে তোমার সি কত 7 জন লাগবে নাকি? এখানে লস কয়জন তাহলে? জি স্যার 7 জন। এখানে লস কয়জন? 2 জন স্যার। এখানে 2 জন লস। আচ্ছা, এরপরে হচ্ছে এরপরে তো ডি বাই যে কোনো একটা শুরু করা যায় নাকি? জি স্যার। তো এখানে কয়জন আমি দিতে নেব বলো তো? 9 জন নাকি? আচ্ছা, এখানে কয়জন নেব? 7 জন। 16 জন লাগে নাকি? ঠিক আছে, তাহলে 7 জন কোন পর্যন্ত হয়? এই পর্যন্ত হয় 7 জন, তাই না? মার্চ। তাহলে এখানে আমি দিতে নেব হচ্ছে তোমার 7 জন। ওকে, আচ্ছা, তাহলে এখানে এই দুটো আমি এঙ্গেজ করতে পারবো। আমি কি এখানে স্টার্ট করতে পারবো বলো তো? কেন স্টার্ট করতে পারবে নম্বরটা বলো তো? কারণ এখানে কোনো বাইন্ডিংস নাই, তুমি যে কোনো মুহূর্তে টা শুরু করতে পারো। তো এরকম করে পারবা তো নাকি? জি স্যার। ইনশাআল্লাহ। এটা করে আমার নেক্সট ক্লাসে দেখাবা, আজকে পর্যন্ত থাক, ঠিক আছে? নেক্সট ক্লাসে কিন্তু আমার এটা দেখাবা, মানে জাস্ট অ্যাসাইনমেন্ট আকারে এটা কনফার্ম করবা 10 জন দিলে কি হয় আর 9 জন দিলে কি হয়, ঠিক আছে? এটা একটা অ্যাসাইনমেন্ট, তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে নিয়ে কিন্তু আমাকে নাম্বার দিতে হবে, সো এটা পাঠিয়ে দেবো অ্যাসাইনমেন্ট করে, ঠিক আছে? স্যার ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট এইসবে করে দিতে হবে? তুমি যেভাবে তোমার জন্য বা তুমি হাতে আইকে পেন্সিল দিয়ে রং করে ইচ্ছা করলে ছবি তুলে পাঠিয়ে দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যালো স্যার, বলো।
স্যার আমাদের আজকে যে অ্যাসাইনমেন্টটা ছিল এটা কি আগামী ক্লাসে দিতে পারবো আমি আবার? হ্যাঁ দিতে পারবো, কোনো সমস্যা নেই, তোমার একদম মানে 14 ডিসেম্বর আগ পর্যন্ত দিতে পারবো, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওকে। অতটা কাম করে